না আবার যদি আসি তখন খাবো, কেমন? ওকে, তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? করো। আচ্ছা, জান্নাত কি তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে? সবসময় করে। তুমি তাহলে কেন জান্নাতের সাথে পড়ে আছো? অন্য কোথাও চলে যাও। আমি তো যেতে পারবো না, কেননা আমার মায়ের চিকিৎসার সকল টাকা যে জান্নাতের বাবা দিয়েছে। আমি যখন জান্নাতের বাবার কাছে যাই তখন জান্নাতের বাবা টাকা দিতে রাজি, কিন্তু তার মেয়ের পাশে থাকা লাগবে। আর এও বলছে যে আমার মেয়েটি অনেক রাগী, কিন্তু এতটা রাগী ভাবছিলাম না। কথায় কথায় শুধু আমাকে মারে। ও সরি, তোমার মা এখন কেমন আছে? ভালো আছে। জনি, তুমি না এই যে কার্ডটা জান্নাতের বাবাকে দিবা, কেমন? আচ্ছা আঙ্কেল, আজ তাহলে আসি। আসি সঞ্জিদা। আচ্ছা, ভালো মতো যাবে। তারপর আমি জান্নাত ম্যাডামের বাসায় আসি। এসে সোজা আঙ্কেলের রুমে যাই। আঙ্কেলকে সে আচ্ছা, জনি তোমাকে জান্নাত ডেকেছে, যাও গিয়ে দেখো কেন ডেকেছে। আচ্ছা আঙ্কেল। তারপর আমি জান্নাতের রুমের কাছে যাই। আসবো ম্যাডাম? আমাকে দেখে কোনো কথা না বলে সোজা আমার কাছে আসলো। এই ছোট লোক, তোকে কখন ডেকেছি আর তুই এখন আসলি কোন কারণে? না মানে ম্যাডাম, একটা কাজে গিয়েছিলাম। তোকে আমার পার্সোনালিটির জন্য রাখা হয়েছে, তোকে তো আর অন্য কোনো কাজের জন্য রাখা হয়নি। আমি যখন ডাকবো তখনই যেন তোকে কাছে পাই। আর তুই গাড়ির ভেতরে সানজিদার সাথে কি কথা বলছিলি? আর যদি কখনো দেখি সানজিদার সাথে কথা বলতে, তাহলে তোর কপালে খারাপই আছে। যা, গাড়ি বাহির কর। ওকে ম্যাম, কিন্তু এখন তো রাত, কই যাবেন? ছোট লোকের বাচ্চা, তোকে কি আমার তার জন্য জবাবদিহি করতে হবে? তোকে যা বলছি তাই কর। আমি বুঝি না কথায় কথায় কেন আমাকে জান্নাত মারে। সানজিদা কত ভালো একটা মেয়ে, আর জান্নাত কি রকম। আমি গিয়ে গাড়িটা বাহির করলাম। তারপর গাড়িতে ম্যাডামের জন্য ওয়েট করতেছি। কিছুক্ষণ পর ম্যাডাম আসলেন, এসে গাড়ির ভিতরে বসলেন। আমি গাড়ি স্টার্ট করলাম। তারপর ম্যাডাম যেদিকে যাইতে বলতেছে সেদিকে গেলাম। যেখানে থামতে বললো সেখানে থামলাম। তারপর ম্যাডাম গাড়ি থেকে নামলেন, আমিও নামলাম। আয় আমার সাথে। আচ্ছা। তারপর আমি ম্যাডামের পিছন পিছন যাইতে থাকি। ভিতরে ঢুকে বুঝতে পারলাম এটা একটা ক্লাব। ভালো করে চারিদিকে তাকিয়ে দেখি কত রকমের আলো জ্বলতেছে, জোরে মিউজিক বাজছে, আর অনেক ছোট ছোট ড্রেস পরে নাচানাচি করতেছে আর হাতে নিয়ে বিয়ার খাচ্ছে। জান্নাত ম্যাডাম এখানে আসলো কেন? না, যাই দেখি। তারপর ম্যাডাম উপরে গেলেন, কিছুক্ষণ পর আসলেন একটা ছোট ড্রেস পরে। যারা এখানে ছোট ছোট ড্রেস পরে যেমন নাচানাচি করছে, জান্নাত ম্যাডাম ও তাদের মতো ছোট একটা ড্রেস পরেছে, আর যেটা পরলে শরীরের প্রায় 100 ভাগের 90 ভাগ দেখা যায়। কিছুক্ষণ পর দেখি একটা ছেলে আসলেন। জান্নাত ম্যাডাম তার কাছে গেলেন। ছেলেটা জান্নাত ম্যাডামকে দেখে জড়িয়ে ধরলো, আর ম্যাডামও। হয়তো ম্যাডামের বয়ফ্রেন্ড এটা, তা না হলে কি এভাবে জড়িয়ে ধরবে? তারপর তারা মিউজিকের সামনে যায়, গিয়ে নাচানাচি করে। আমি শুধু হা করে সেই সব দেখতেছি। ছি, কি নোংরা কাজ করতেছে। এখানে যারা আছে তারা সবাই। আবার দেখছি অনেক মেয়েকে ছেলে কোলে করে নিয়ে উপরে যাচ্ছে। জানি না উপরে তারা কি করে। 2 ঘন্টা জান্নাত আর তার বয়ফ্রেন্ড নাচানাচি করলেন। তারপর দেখি ছেলেটা জান্নাত ম্যাডামকে কোলে নিল। আমার সামনে দিয়ে জান্নাত ম্যাডামকে ওপরে নিয়ে যেতে থাকে। জান্নাত ম্যাডাম প্রায় পুরোটা মাতাল হয়ে গেছে। আমি তাদের পিছন পিছন যাইতে থাকি। ওপরে গিয়ে ছেলেটা ম্যাডামকে নিয়ে একটা রুমে গেল। ছি, জান্নাত ম্যাডাম এতটা নোংরা একটা মেয়ে যে কিনা রাতের বেলা নাচানাচি করে। তারপর আবার আমি দরজার কাছে দাঁড়ালাম, ভিতরে কি হচ্ছে জানি না। কিছুক্ষণ পর জান্নাত ম্যাডামের একটু কথা শুনতে পাই, এই তুমি আমার কাছে আসবে না। আমি তখন কি করি? যদি জান্নাত ম্যাডামের কিছু হয় তাহলে তো আমার দোষ হবে যে আমি কোথায় ছিলাম। তখন আমি একটা জানালা দেখতে পাই। জানালা দিয়ে উকি দিয়ে দেখি যে জান্নাত ম্যাডামের সাথে সেই ছেলেটা জোর করতেছে। ম্যাডাম বাধা দিতেছে, কিন্তু ছেলেটা কথা শুনছে না, আর জোর করে ম্যাডামের গায়ের কাপড় খুলতে থাকে। আমি তখন তাড়াতাড়ি দরজার কাছে যাই আর দরজায় আঘাত করি। তারপর দরজা খুলে যায়।
ভিতরে গিয়ে দেখি ম্যাডামের সাথে অশ্লীল কাজ করতে যাচ্ছে ছেলেটা। আমি তখন গিয়ে ছেলেটাকে ঘরে মারতে থাকি। ছেলেটা তখন সেখান থেকে চলে যায়। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম সেখানে শুয়ে আছে, আর শরীরের কাপড় নাই। আমি আমার টি শার্টটা খুলে ম্যাডামকে দিলাম। ম্যাডাম নিয়ে সেটা পরলেন। তারপর সেটা পরে আমার কাছে আসলো। এসেই ওই কুত্তা ছোট লোক, তুই আর একটু দেরি করে আসলেই তো আমার সর্বনাশ হয়ে যেত। আমি অবাক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম তখন ঢুলতে ঢুলতে সেখানকার ওয়াশরুমে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। কই একটু আমাকে ধন্যবাদ দিবে তা না করে উল্টো আমাকে গালি দিল। হায় রে বড় লোকের মেয়ে। কিছুক্ষণ পর তিনি বাহির হলো। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি আসার সময় যে ড্রেসটা পরেছিল সেটা আবার পরছে। আমি ম্যাডামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এই, তোকে কখন থেকে বলছি চল বাড়িতে যাব, কিন্তু শুনছিস না কেন? আর আমার দিকে তাকিয়ে কি দেখছিস? না চল তাড়াতাড়ি বাসায় যাব। জি আচ্ছা চলুন তাহলে। তারপর গাড়ির কাছে গেলাম, গিয়ে গাড়ি স্টার্ট করলাম। ম্যাডাম গাড়িতে উঠলেন। আমি গাড়ি চালাইতেছি আর ভাবতেছি, হায় রে ম্যাডাম একটু ধন্যবাদ দিল না। তারপর গাড়ি চালাতে লাগলাম। বাসার কাছে গাড়িটা থামালাম। ম্যাডাম নেমে গেলেন আর আমার কাছে এসে, কালকে সকাল সকাল যেন আসিস, আমার ভার্সিটিতে যেতে হবে। আচ্ছা ম্যাডাম। তারপর গাড়িটা রাখলাম, গিয়ে শুয়ে পড়লাম। আমাকে জান্নাতের বাড়িতেই একটা ঘর দিয়েছে, আর আমি সারাদিন বাহিরে বা এখানে যেখানে থাকি। আজকে তো রাত, তাই জান্নাত ম্যাডামের বাড়িতেই থাকলাম। ভোর সকালে ঘুম থেকে উঠলাম। মাকে দেখতে যাই না, আজকে যদি বিকালে টাইম পাই তাহলে যাব। তারপর ফ্রেশ হলাম, হয়ে ম্যাডামের জন্য অপেক্ষা করতেছি। ম্যাডাম 8টার সময় আসলেন, আর এসে আমাকে দেখলো, কিছু বলল না। হায় রে বড় লোকি মেয়ে, কাল রাতে কত বড় একটা ঘটনা ঘটলো, আর তিনি এখনো স্বাভাবিক আছে। আমিও গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিলাম। তারপর গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমাকে থামাতে বলল। আমি গাড়ি থামালাম। দেখি একটা মেয়েকে জান্নাত গাড়িতে তুললো। ভাবসাব দেখে বুঝলাম জান্নাতের সাথে পড়ে। তারপর আবার গাড়ি চালাতে লাগলাম। তারা দুইজন পিছনে আলাপ আলোচনা করতেছে। আমি আমার মতো গাড়ি চালাতে লাগলাম। সামনে আবার থামাতে বলল, আমি থামালাম। আরেকজন মেয়ে উঠল। তারপর আমি আবার চালাতে লাগলাম। চালাতে চালাতে সামনে তাকিয়ে দেখি এটা তো সানজিদাদের বাসায় যাওয়ার রাস্তা, আর সামনে তাকিয়ে দেখি সানজিদা দাঁড়িয়ে আছে। তখন জান্নাত ম্যাডাম আমাকে গাড়ি থামাতে বলল, আমি থামালাম। তখন সানজিদা গাড়ির কাছে আসে আর জান্নাতের কাছে যায়, গিয়ে কথা বলে। আমার পাশে এসে বসে। আমি গাড়ি চালাতে লাগলাম। কেমন আছো জনি? জি ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তারপর আরো কিছু কথা হয় সানজিদার সাথে। পিছনে জান্নাত এটা দেখে আর রাগে ফায়ার হচ্ছে। আমি সানজিদার সাথে কথা আগে বলি না, সানজিদা আগে বলে, কিন্তু আমি কেমনে তার কথার উত্তর দিব না। আর জান্নাত ম্যাডাম আমাকে সানজিদার সাথে কথা বলতে না করছে। কিছুক্ষণ পর ভার্সিটিতে এসে পৌঁছালাম। পিছনে জান্নাত আর দুইজন মেয়ে নামলো। সানজিদা নামার সময় আমার হাতের উপর হাত রাখলো আর আলতো করে মুঠো করে ধরে রাখলো। থাকো কেমন? আমি গাড়িটা পার্ক করলাম। সানজিদা আমার হাত মুঠো করে রাখলো কেন বুঝতেছি না। জান্নাত ম্যাডাম আর সানজিদা সবাই ক্লাসে চলে গেল। আমি গাড়িটা রেখে দাঁড়ালাম। তখন দেখি কালকের সেই ছেলেটা জান্নাত ম্যাডামের সাথে, আর জান্নাত ম্যাডামও কিছু বলতেছে না ছেলেটাকে। আমি সেটা দেখে অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত ম্যাডাম, সানজিদা আর ওই ছেলেটা আসলো আমার কাছে। এসে, তুই কি ওকে দেখে অবাক হচ্ছিস নাকি? আমি মাথা নাড়ালাম। আসলে কালকে তোকে পরীক্ষা করলাম যে আমার যে সেক্রেটারি আর আমাকে কতটা নিরাপত্তা দিতে পারে। তাহলে থাক তুই, আর আমার ছুটি হলে যেন তোকে পাই, না পেলে খবর আছে। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। হায় রে মেয়ে, নিজের ইজ্জতের কথা চিন্তা না করে আমাকে পরীক্ষা করলো। আরে যদি বলতি তুই যে আমার সেক্রেটারি হিসেবে আমাকে কতটা নিরাপত্তা দিতে পারবি, তা না করে একটা অভিনয় করলি। যদি বলতি তুই আমার কতটা আগলে রাখতে পারবি, তখন না হয় বলতাম। কিন্তু আমি সেখানে অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। কি ব্যাপার জনি? এমন করে কি ভাবো? ও আপনি, মানে তুমি? না তেমন কিছু না। চলো না ওই দিকটায় বসি। না মানে, কি মানে মানে করতেছো? এখানে তো অনেক স্টুডেন্ট আর আমি একটা চাকর, কেমনে তোমার সাথে বসবো? ওই চুপ। তুমিও মানুষ, আমিও মানুষ। আর আমি জান্নাত না যে তোমাকে আমি কথায় কথায় আঘাত করব। চলো।
আচ্ছা চলো। তারপর আমি আর সানজিদা বসলাম। আচ্ছা, তুমি লেখাপড়া করো নাই? করছি তো। এইচএসসি পাশ করছি, আর ভর্তি হইনি। কি, তুমি এতটা লেখাপড়া করছো? কিন্তু তারপর মা অসুস্থ তো, তাই আর পড়ালেখা করতে পারতেছি না। কেন, তোমার বাবা কোথায়? আমার বাবা থাকলে তো। আমার বাবা অনেক আগেই মারা গেছে, আর আমার মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। আমার মায়ের অনেক আশা ছিল আমাকে পড়াবে, কিন্তু সেটা তো এখন আর সম্ভব না। কেন সম্ভব না? এই যে জান্নাত ম্যাডামের সেক্রেটারি আমি, আর জান্নাত ম্যাডাম যেই রাগী, 1 মিনিট দেরি হলে আমাকে অনেক থাপ্পড় মারে, আমাকে কত অপমান করে। আর যদি লেখাপড়া করি তখন তো আরো বেশি করে করবে। তুমি জানো না তো, কালকে ম্যাডাম আমাকে সাথে নিয়ে ক্লাবে যায়, আর সেখানে ছোট ছোট নোংরা ড্রেস পরে একটা ছেলের সাথে নাচানাচি করে আর নেশা করে। অনেকক্ষণ নাচানাচি করে, তারপর ম্যাডামকে সেই ছেলেটি একটা রুমে নিয়ে যায়। আমিও তাদের সাথে যাই। কিছুক্ষণ পর ম্যাডামের আওয়াজ শুনি যে আমাকে ছেড়ে দাও। আমি তখন দরজা ভেঙে ভেতরে যাই, আর গিয়ে দেখি ম্যাডামের সাথে অশ্লীল কাজ করতে যাচ্ছে ছেলেটা। তখন আমি ছেলেটাকে ধরি, তখন ছেলেটা চলে যায়। ম্যাডামের দিকে তখন তাকাই, দেখি ম্যাডামের শরীরে কাপড় নাই। আমি তখন আমার টি শার্ট দিয়ে ঢেকে দেই। তারপর ম্যাডাম সেটা পরে, আর আজকে এসে ম্যাডাম বলতেছে সেটা অভিনয় ছিল, যে আমি তার সেক্রেটারি হিসেবে কেমন। আমি জানি জান্নাত এরকম, তুমি কিছু মনে করো না, কেমন? আরে না, কি মনে করব। পাশ ফিরে তাকিয়ে দেখি যে জান্নাত ম্যাডাম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর জান্নাত ম্যাডাম আমার দিকে আসছে। আমি সেখানে মাথা নিচু করে আছি। সানজিদা কত কিছু বলতেছে, দু একটার উত্তর দিতেছি। কিছুক্ষণ পর, এই ছোট লোক, তোকে কি এখানে বসে সানজিদার সাথে কথা বলার জন্য নিয়ে আসছি? না মানে, আমার কলার ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল, আর গাড়ির কাছে নিয়ে ঠাস 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 করে চড় মারতে থাকে। তোকে আরেকদিন বলছি না সানজিদার সাথে কথা বলবি না? আর আমার সেক্রেটারি হয়ে তুই আমার কথা কেন শুনিস না? কি হয়েছে জান্নাত? আর কিছু করেছে নাকি তোমার সাথে এই ছেলেটা? অনেক কিছু করছে। কি বলো, এতটা সাহস? ওর ভার্সিটিতে এসে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে? দাঁড়াও, দেখাইতেছি। তখন জান্নাত আমাকে কলার ধরেছিল, তখন সেই ছেলেটা কলারটা ছাড়িয়ে ছেলেটাকে কলার ধরলো, আর আমাকে মারতে থাকে। আমাকে কয়েকটা ঘুষি মারে, যার জন্য নাক দিয়ে রক্ত বাইর হয়। জান্নাত ম্যাডাম সেখানে দাঁড়িয়ে কোনো কিছু বলে না, শুধু দেখতেছে। ওই, তুই ওকে মারলি কেন? জান্নাতের সাথে খারাপ আচরণ করেছে, তাই মারছে। কিছু না জেনে মারতে আসছিস? যা এখান থেকে। ছেলেটা চলে গেল। তুই এখানে কেন? চল। আর আমার কথা যদি না শুনিস তাহলে তোর আরো থেরাপি আছে, জান্নাত আমাকে উদ্দেশ্য করে বলল, আর সানজিদাকে সাথে নিয়ে গেল। আমার মুখে মারার ফলে আমার নাক দিয়ে রক্ত পড়তেছে। হায় রে ম্যাডাম, আপনি আমাকে কোনো অপরাধ ছাড়াই মার খিলাইলেন। সানজিদা যদি না আসতো তাহলে তো। সানজিদাকে জান্নাত ম্যাডাম নিয়ে গেলেন। হায় রে ম্যাডাম, আপনি এতটা যে অহংকারী মেয়ে। সানজিদাকে জান্নাত ম্যাডাম নিয়ে গেলেন। হায় রে ম্যাডাম, আপনি এতটা অহংকারী মেয়ে। গাড়ির ভিতরে এসে বসে আছি, মাথাটা ব্যথা করছে। মুখে মারার কারণে মুখের কয়েক জায়গায় জখম হয়ে গেছে। একটা সময় ম্যাডাম আর তার বান্ধবীরা আসলেন, সানজিদাও আসছে। গাড়ি স্টার্ট দে। ওকে ম্যাডাম। তারপর তারা গাড়িতে উঠলেন। সামনে সানজিদা বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম, মাথাটা হালকা নিচু করে গাড়ি চালাইতেছি, যাতে সানজিদার সাথে কথা না বলা লাগে। সানজিদা কিছু কিছু কথা বলছে আমার সাথে, কিন্তু আমি তার কোনো উত্তর দিচ্ছি না। সামনে সানজিদাদের বাড়ি, তাই সানজিদার বাসার সামনে গিয়ে ব্রেক করলাম। করে যখন হাতটা নিচে নিলাম, তখন সানজিদা আমার হাতটা আগের মতো মুঠো করে নিল। তখন আমি সানজিদার দিকে তাকাই, দেখি সানজিদা একটা হাসি দিল। হাসিটা অনেক সুন্দর, কিন্তু হাসিটা দেখে আমি যখন লুকিং গ্লাসের দিকে তাকাই, দেখি ম্যাডাম আমার দিকে আর সানজিদার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। জান্নাত, আসি, কালকে দেখা হবে। আচ্ছা যা, ওকে। জনি, আসি কেমন? কালকে দেখা হবে, বাই।
ওকে বাই। ওই গাড়ি চালা তাড়াতাড়ি। আচ্ছা ম্যাডাম, চালাইতেছি। তারপর গাড়ি চালাতে লাগলাম। সামনে আবার দুজন মেয়ে নামলো। তারপর আবার চালায়ে জান্নাত ম্যাডামের বাড়িতে আসলাম। ম্যাডাম নামলো। আমার রুমে আয়, দরকার আছে তোর। আচ্ছা ম্যাডাম, আমি আসছি। গাড়িটা রেখে তারপর জান্নাত ম্যাডামের রুমে যাচ্ছি। জনি বাবাজি, আসো আমার রুমে আসো। জি আঙ্কেল। তারপর আঙ্কেলের সাথে রুমে গেলাম। আজকে যে আবার এক জায়গায় যেতে হবে তোমাকে। আচ্ছা আঙ্কেল, যাবানি। তুমি কিছু মনে করো না তো? এই যে তোমাকে শুধু দৌড় করাই বলে। ছি আঙ্কেল, আপনি এগুলা কি বলেন? আর আমি তো আপনাদের কাজ করার জন্যই এখানে আছি। না বাবা, তোমাকে তো আমার মেয়ের জন্য রাখা হয়েছে, তাই আমি তোমাকে কাজ দেই। আঙ্কেল, আপনি আমাকে কাজ দিতে পারেন, আমি কিছু মনে করি না। এই যে বক্সটা সেই দিনকার ঠিকানায় পৌঁছে দিবে। আচ্ছা আঙ্কেল। ওকে। আর শুনো, এই নাও কিছু টাকা, তোমার মাকে দেখতে যেও। আচ্ছা আঙ্কেল। ওকে, যাও। তারপর আমি সেই বক্সটা নিয়ে ভালো একটা জায়গায় রেখে জান্নাত ম্যাডামের রুমের দিকে গেলাম। রুমের কাছে গিয়ে দেখি দরজা হালকা খোলা। আসবো ম্যাডাম? কোনো কথা নাই। আসবো ম্যাডাম? ভিতর থেকে কোনো কথা আসছে না। তাই আমি ম্যাডামের রুমে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম রুমে নাই। কই গেল? আমি সেখানে নিচে বসলাম, কেননা যদি আবার ম্যাডাম আমাকে তাড়াতাড়ি না পায় তাহলে তো কি যে করবে আমার সাথে। তাই ম্যাডামের রুমে বসে আছি মেঝেতে। কয়েক মিনিট পর বাথরুমের দরজা খোলার আওয়াজ পাইলাম। ম্যাডাম মনে হয় বাথরুম গিয়াছে। কিছুক্ষণ পর ম্যাডাম বাথরুম থেকে বাহির হলো। আমি ম্যাডামের দিকে যখন তাকাই তখন ম্যাডামকে দেখে বসা থেকে উঠে যাই, কেননা জান্নাত ম্যাডামের শরীরে এখন কোনো কাপড় নাই, কাপড় ছাড়াই পুরো উলঙ্গ আছে। আমি তখন দাঁড়িয়ে যাই। ম্যাডাম তখন জোরে চিৎকার দেয়। আমি তাড়াতাড়ি রুম থেকে বাহির হই। হায় আল্লাহ, এটা আমি কি দেখলাম? বাইরে এসে বসে আছি, ভাবছি আর অনেক ভয় পাচ্ছি। না জানি ম্যাডাম আমার সাথে কি রকম করে। কিছুক্ষণ পর আমি ম্যাডামের কথা শুনে ভিতরে গেলাম। যখনই ভিতরে যাই, এদিকে আয়। ছোট লোক কুত্তা, তুই কোন সাহসে আমার রুমে ঢুকছিস? না মানে ম্যাডাম। আর আমার অনুমতি না নিয়ে কেন ঢুকলি? কুত্তার বাচ্চা, তোকে যে আজ কি করতে মন চাইতেছে? তোকে তো আজ কি করব। একটা লাঠি নিয়ে ঠাস ঠাস করে মারতে থাকে আমাকে। মায়ের আঘাতের কারণে আমার চোখ দিয়া জল পড়ছে। আমি মায়ের সহ্য করতে না পেরে সরে গেলাম। প্লিজ ম্যাডাম, আর মারবেন না। তোকে ক্ষমা করব না, তুই আমার সব দেখছিস। ম্যাডাম ম্যাডাম, আর মারবেন না, আমি ক্ষমা চাচ্ছি। আমি কিছু দেখি নাই। তুই দেখোস নাই আমি বাচ্চা, তাই না? তোকে না আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। দাঁড়া, তোর আজকে কপালে খারাপই আছে। তোকে আজকে না, কিছুদিন পর দিব শাস্তি। যা, আমার জন্য খাবার নিয়ে আয়। আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম। লাঠির মায়ের আঘাতের কারণে অনেক জায়গায় ব্যথা পাচ্ছি। তাও রান্নাঘরে গেলাম। গিয়ে বুয়ার কাছ থেকে জান্নাত ম্যাডামের জন্য খাবার চাইলাম। দিল বাহির করে আমার হাতে। আমি খাবারের প্লেটটা হাতে নিয়ে জান্নাত ম্যাডামের রুমের কাছে গিয়ে, আসবো ম্যাডাম? আয়। তারপর রুমে গেলাম। খাবারের প্লেটটা ম্যাডাম নিল। কয়েক লুমকা খাবার খেয়েই জোরে আমার দিকে খাবারের প্লেটটা আমার দিকে ছুঁড়ে মারলো। আর রাগে ফুলছে ম্যাডাম। খাবারের প্লেটটা আমার বুকে এসে লাগলে প্লেটটা কাচের হওয়ায় আমার বুকে এসে লেগে ভেঙে গেল। আর কাচের টুকরা আমার বুকে লেগে কয়েক জায়গায় কেটে গেল। আর কয়েক টুকরো কাচ আমার বুকে লেগে থাকলো। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম হাসছে। আমি এদিকে ব্যথায় কোনো কথা বলতে পারছি না। বুক দিয়ে অনেক রক্ত পড়ছে আর কিছুটা কাচ বুকে এখনো আটকে আছে। আমি হাত দিয়ে কাচের টুকরো ধরে টান দিচ্ছি। আমার বুকের থেকে কাচের টুকরোটা বাহির করলাম। অনেক রক্ত পড়ছে আর অনেক ব্যথাও করছে। আমি সেখানে দাঁড়িয়ে আছি। ছোট লোক, একটা খাবারও ভালো হয় না কেন? তোদের কারণে আমাকে না খেয়ে থাকতে হয়। যা, গিয়ে আবার খাবার নিয়ে আয়। কি হলো, শুনছিস না কেন? যা, আমার জন্য খাবার নিয়ে আয়। আর এইসব অভিনয় বাদ দে। আমি সেখান থেকে এক পা করে হাঁটতে লাগলাম। এতটা যে কষ্ট হচ্ছে বোঝাতে পারবো না। তারপর আমি আমার পকেট থেকে রুমালটা বাহির করলাম আর বুকে বেঁধে
তারপর ম্যাডামের জন্য আবার খাবার নিয়ে আসলাম। ম্যাডাম, আমি একটু মাকে দেখতে যেতাম, যদি যাইতে দিতেন এখন। কিছুক্ষণ ভাবার পর দিতে পারি, কিন্তু শর্ত আছে। জি বলেন, কিসের শর্ত? তুই আর সানজিদার সাথে কথা বলবি না। আচ্ছা ম্যাডাম। আমি যেন না দেখি ওকে ম্যাডাম। আমার সামনে সানজিদার সাথে কথা বলতে। যদি কথা বলতে দেখি তাহলে তোর কপালে খারাপই আছে। ওকে ম্যাডাম। তারপর আমি স্যারের দেওয়া বক্সটা নিয়ে গাড়ির কাছে আসি, এসে গাড়ি চালাতে লাগি। ম্যাডাম কেন সানজিদার সাথে কথা বলতে না করে বুঝি না। সানজিদা কত ভালো একটা মেয়ে, আর জান্নাত ম্যাডাম কতটা রাগী। ম্যাডাম, আপনি একদিন বুঝবেন যে একটা চরের আঘাতটা কেমন। কিন্তু আপনি কাজ দিয়ে ক্ষত করে বলছেন অভিনয় না করতে। হায় রে ম্যাডাম। তারপর আমি সানজিদার বাসায় আসলাম। জান্নাত ম্যাডাম সানজিদার সাথে কথা বলতে না করছে, তাই কথা বলা যাবে না। আমি ভিতরে গিয়ে কলিং বেল চাপলাম। আঙ্কেল দরজা খুলে দিল। ও, তুমি আসছো? শোনো, আমি এখন একটা কাজে বাইরে যাচ্ছি। তুমি সানজিদার কাছে যাও, ওর রুমে আছে। আর একটা বাক্স আমি সানজিদার কাছে দিয়ে আসছি, সেটা নিয়ে জান্নাতের বাবাকে দিও। জি আঙ্কেল। মা সানজিদা, জি বাবা। জনি আসছে, ওকে বক্সটা দিয়ে আর জনি যেটা আনছে সেটা রেখে দিও। আমি তাহলে যাই। আচ্ছা বাবা। আচ্ছা আঙ্কেল। তারপর আঙ্কেল চলে গেল। সানজিদা তখন আমার দিকে ভালো করে তাকিয়ে থাকে। জনি, তুমি আসছো? এই, তোমার গালটায় এরকম দাগ কেন? আর তোমার বুকে রক্ত কেন? না তেমন কিছু না, তুমি এটা নাও আর সেই বক্সটা দাও, আমি আবার মাকে দেখতে যাব। আচ্ছা জিয়ানি, দেখি তোমার বুকটা। এই না না। চুপ করো। আরে না, লাগবে না, তুমি বক্সটা দাও। না, আমি দিব না। আসো, ব্যান্ডেজ করব। তারপর আমি তোমাকে নিয়ে তোমার মাকে দেখতে যাব। জোর করে রুমে নিয়ে গিয়ে পেভিশন দিয়ে আমার বুকটা মুছে দিচ্ছে। আমি ব্যথার কারণে কান্না করে দিছি। আমার বুকে অনেক কামড় ও ব্যথা করছে, মুরগি কাটার মতো ছটফট করছি। সানজিদা তখন দেখে যে আমি অনেক ছটফট করছি। সানজিদা আমার অবস্থা দেখে তারপর সানজিদা আমার মুখের কাছে মুখটা নিয়ে আমার ঠোঁটে সানজিদা ঠোঁটটা রাখে, আমাকে লিপ কিস করে আর ব্যান্ডেজ করতে থাকে। ব্যান্ডেজ করার পর আমার ঠোঁট থেকে সানজিদা ঠোঁটটা সরায়। আমি তো অবাক, সানজিদা আমাকে লিপ কিস করলো। আর সানজিদা লিপ কিস করার পর আমার তেমন ব্যথা নাই। পুরোটা ব্যান্ডেজ করার পর সানজিদা আমাকে ছাড়লো। আমি অবাক হয়ে সানজিদার দিকে তাকিয়ে আছি। কি দেখো অমন করে? কি হলো, কিছু বলছো না কেন? আমি তাকিয়ে আছি, কোনো কথা বলতেছি না। আমি আমার বুকের দিকে তাকিয়ে দেখি আমার বুকে ভালো মতো ব্যান্ডেজ করেছে। আচ্ছা তাহলে বক্সটা দাও এখন, আমি যাই। আচ্ছা, তুমি এমন কেন? আমি কি তোমাকে জান্নাতের মতো অত্যাচার করি? না তো। আর তুমি তো ভালো সুইট একটা মেয়ে, জান্নাত ম্যাডামের থেকে তুমি অনেক ভালো। না মানে, আচ্ছা দাও না বক্সটা, আমি যাই। শুধু যাই যাই আর যাই। সেদিনও আসলে, তাও আবার সেদিনও তাড়াতাড়ি চলে গেলে। আজ আবার আসছো, তাও জুলুম। আচ্ছা কিছু কি বলবা তুমি আমাকে? তুমি বুঝো না আমি তোমাকে কিছু বলবো নাকি বলবো না? না বললে কেমনে বুঝবো? দূর, তুমিও না। আচ্ছা শোনো, এখন চলো, তুমি খাবে। তারপর তুমি আর আমি তোমার মাকে দেখতে যাব। এমনি দেরি হয়ে গেছে, এবার আমার সাথে সানজিদা যাবে। যদি জান্নাত ম্যাডাম দেখে যে আমি সানজিদার সাথে আছি, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। না মানে। কি মানে মানে করছো? নাকি দেখাবে না তোমার মাকে? আচ্ছা আচ্ছা, নিয়ে যাবানি। তাহলে আসো ভিতরে। তারপর সানজিদার সাথে ভিতরে গেলাম। 1 ঘন্টা পার হওয়ার পর বুঝেছি সানজিদা আর জান্নাত ম্যাডামের মধ্যে অনেক পার্থক্য। জান্নাত ম্যাডাম শুধু কথায় কথায় আঘাত করে, আর সানজিদা কথার ভিতরে ভালোবাসা থাকে, যেটা জান্নাত ম্যাডামের ভিতরে নাই। চলো তাহলে, আমি রেডি। আচ্ছা চলো। সানজিদার দিকে তাকিয়ে দেখি অনেক সুন্দর দেখা যাচ্ছে সানজিদাকে। কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? তোমাকে না, অনেক সুন্দর দেখা যাচ্ছে।
চলো। তারপর আমি আর সানজিদা বাসা থেকে বাহির হলাম, হয়ে গাড়ির কাছে গেলাম। সানজিদা আমার পাশে বসলো, আমি গাড়ি চালাতে লাগলাম। হাসপাতালের কাছে এসে গাড়িটা থামালাম। চলো সানজিদা, এসে গেছি। তারপর মায়ের কাছে যাইতে থাকি। মায়ের কেবিনে গিয়ে দেখি মা শুয়ে আছে। আমি দৌড় দিয়ে মায়ের কাছে যাই। আমি মায়ের কাছে গিয়ে মায়ের মাথায় হাত রাখি, আর মা তখন দেখি জেগে যায়। তখন আমাকে দেখতে পায়। আমাকে দেখে মা কান্না করে দেয়। বাবা তুই এতটা শুকিয়ে গেছিস কেন? কই মা, আমি ঠিক আছি, কিন্তু তুমি এখন কেমন আছো? ও মা, তোমার সাথে পরিচয় করিয়ে দেই। ও হলো সানজিদা। সানজিদা, এ হলো আমার মা। কেমন আছেন আন্টি? ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো আছি। এখন আপনার শরীরটা কেমন? তারপর সানজিদা অনেক কথা বলল মায়ের সাথে। তারপর রাত 8টায় আমি আর সানজিদা চলে আসি। মা তাহলে আসি, কালকে আসবো আবার। বাবা যা। আন্টি তাহলে আসি, কেমন? আচ্ছা মা, আবার আইসো আমাকে দেখতে। আচ্ছা আন্টি, আসবো। যাই, কেমন? তারপর আমি আর সানজিদা চলে আসি। তাড়াতাড়ি জান্নাত ম্যাডামের বাড়িতে যেতে হবে, না জানি আবার কি করে বসে আমার সাথে। তাই আমি সানজিদাকে নিয়ে সানজিদার বাড়িতে গেলাম। গিয়ে বাড়ির গেটের কাছে গাড়ি ব্রেক করলাম। এসে পড়েছি। এত তাড়াতাড়ি? তাহলে যাও, কেমন? কালকে দেখা হবে। কিন্তু তুমি এমন কেন? আমি আবার কেমন? এই যে, না মানে এইদিকে আসো। বলো। আমাকে জড়িয়ে ধরে চুম্মা চুম্মা দিয়ে দৌড় দিল সানজিদা। আমি ভাবছি সানজিদা আমাকে এগুলো কেন করে, আর সানজিদাকে দেখলে মনে হয় কত ভালো একটা মেয়ে, নাকি সানজিদা অন্য কিছু ভাবছে আমাকে নিয়ে। আবার আমাকে চুম্মা কেন দেয়? না, তাড়াতাড়ি যাই, আবার বক্স জান্নাত ম্যাডামের বাবাকে দিতে হবে। তারপর গাড়ি চালিয়ে জান্নাত ম্যাডামের বাড়িতে আসলাম। এসে গাড়িটা রেখে সোজা গেলাম আঙ্কেলের রুমে। আসবো আঙ্কেল? আসো জনি। এই নিন, এটা দিয়েছে। আচ্ছা, টেবিলের পরে রাখো, কেমন? ওকে আঙ্কেল। এই যে, এদিকে আসো। আর তোমাকে জান্নাত ডেকেছে। আচ্ছা, আমি যাচ্ছি। তারপর জান্নাত ম্যাডামের রুমের কাছে আসি। আসবো ম্যাডাম? আসেন। ম্যাডাম বলেন, কি জন্য ডাকছিলেন? ম্যাডাম তখন আমার দিকে তাকায়, আর রাগে ফায়ার হচ্ছে। তখন সোজা আমার কাছে আসে আর ঠাস করে গালে চড় মারে কয়েকটা। আমি গালে হাত দিয়ে অসহায়ভাবে ম্যাডামের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম শুধু আমাকে মারে, কোনো কারণ ছাড়াই। ম্যাডাম তখন দেখে যে আমার ঠোঁটে কি যেন লাল কিছু লেগে আছে। তখন তার হাত দিয়ে আমার ঠোঁটে হাত দেয়, আর হাত দিয়ে ঠোঁটে একটা ঘষা দেয়। দিয়ে আবার হাতটা তার কাছে নিয়ে ভালো করে দেখে যে এটা একটা লিপস্টিক। এই রে, সানজিদা যে আমাকে যাওয়ার সময় কিছু করছে সেটা তো আর আমি মুছি নাই, যার জন্য এখন আমার ঠোঁটে লেগে আছে। আর জান্নাত ম্যাডাম যদি শুনে যে আমাকে সানজিদা লিপ কিস করছে, তাহলে শেষ, আমার আর চাকরি থাকবে না। আমি এখন কি বলি? যদি উল্টাপাল্টা কিছু বলি তাহলে তো আমাকে মারবে অনেক। আগেই বলেছে আজকে যাতে সানজিদার সাথে কথা না বলি। আর যদি শুনে যে শুধু কথা না, লিপ কিস করেছে, তাহলে যে কি হবে। না মানে মানে ম্যাডাম। আয় ছোট লোক, তোর ঠোঁটে লিপস্টিক কেন? না মানে ম্যাডাম। কি মানে মানে করছিস? সত্যি করে বল, এই লিপস্টিক কোথা থেকে আসলো তোর ঠোঁটে? ঠাস করে একটা চড় মারলেন আমার গালে, আর চড় মেরে তিনি তখন আমার কাছে আসলো, আর এসে আমার বুকে তার মুখটা নিল, নিয়ে আমার বুক থেকে কি যেন করলো। আয় ছোট লোক, মনে মনে কি ভাবিস? এই তুই তোর মাকে দেখতে যাবি? আমার কাছে মিথ্যা কথা বলে ছুটি নিয়ে তুই সানজিদার সাথে কেন দেখা করলি? কুত্তা, তোকে আগেই বলছিলাম সানজিদার সাথে কথা না বলতে, আর তুই? ম্যাডাম কেমনে জানলো যে আমি সানজিদার সাথে ছিলাম? আর তুই কি ভাবছিস আমি জানবো না? সানজিদা আমার ছোট থেকে ফ্রেন্ড। তুই যদি আর সানজিদার সাথে কথা বলিস তাহলে তোর খবর আছে। সানজিদা কোন পারফিউম ব্যবহার করে সেটা আমি জানি, আর সেই পারফিউমের গন্ধ তোর শরীর থেকে আসছে। এখন বল, তুই কেন সানজিদার সাথে দেখা করতে গেছিলি? তাও আবার তুই তাকে লিপ কিস করছিস? সরি ম্যাডাম, মাফ করে দেন, আর হবে না। আমাকে কলার ধরে নিয়ে গেল। কলারটা ধরার কারণে আমার বুকে জান্নাত ম্যাডামের হাতটা আমার বুকের দিকে লাগে, যার ফলে অনেক ব্যথা পাই বুকে। আমাকে টানতে টানতে রুমের বাইরে নিয়ে আসলো, আর
আমাকে একটা লাঠি দিয়ে মারতে থাকে। আমি মাইরগুলো সহ্য করতে পারছি না, আমাকে অনেক মারতে থাকে। তুই যদি আর সানজিদার সাথে কথা বলিস তাহলে তোর খবর আছে। আর যদি এখন আমি যে তোকে মারছি, যদি এখান থেকে সরে যাস তাহলে মনে রাখিস তোর কপালে আরো খারাপ আছে। মায়ের আঘাতে আমি আর সহ্য করতে পারলাম না, কিন্তু জান্নাত ম্যাডামের কাছ থেকে সরলাম না। মায়ের খেয়ে সেই মায়ের আর নিতে পারছিলাম না, অজ্ঞান হয়ে যাই জান্নাত ম্যাডামের মায়ের আঘাতে। আমাকে অনেক মারতে থাকে, মায়ের আঘাত আর সহ্য করতে পারলাম না, কিন্তু জান্নাত ম্যাডামের কাছ থেকে সরলাম না। মায়ের খেয়ে সেই মার আর নিতে পারছিলাম না, অজ্ঞান হয়ে যাই জান্নাতের মায়ের আঘাতে। তারপর আর কিছু মনে নাই। যখন আমি চোখটা খুলি তখন দেখি আমি একটা রুমে আছি। আমি এখানে কেমনে এলাম? আর ভালো করে চারিদিকে তাকিয়ে দেখি যে এই রুমটা আমারই, আমি এই রুমেতে থাকি। যখন বিছানা ছেড়ে উঠতে যাব তখন আমার শরীরে ব্যথার অনুভব করি, হাতটা নড়াতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছে। বিছানায় অমনি শুয়ে থাকলাম আর ভাবতে লাগলাম, জান্নাত ম্যাডাম কেন আমার সাথে এমন করে? জানি তো জান্নাত ম্যাডাম অনেক রাগী, কিন্তু কই তো আমার ছাড়া আর কারো উপর রাগ দেখাতে। আমি যেদিন থেকে জান্নাত ম্যাডামের সাথে আছি সেদিন থেকে শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে। কোন কারণে? আর সবার সাথে তো কত ভালো ব্যবহার করে। আর আজকে আমাকে মারার কারণে আমি অজ্ঞান হয়ে যাই, তাও ম্যাডাম আমাকে মারতে থাকে। খুব কষ্ট হচ্ছে আমার। মা পাশে থাকলে এখন আমাকে কত আদর করত, মায়ের বুকে আমাকে নিয়ে ঘুমাতো। আর আমার সেই মা এখন হাসপাতালে, আর আমি মায়ের থেকে দূরে। চোখের পানি অবনত পড়ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। অনেক রাত হয়েছে, আমার চোখে ঘুম নাই। এক শরীরের ব্যথায় আর এক জান্নাত ম্যাডামের অত্যাচার। অনেক কষ্টে রাতটা পাড়ি দিলাম। সকালে অনেক কষ্টে উঠলাম, হাঁটতে পারছি না। ফ্রেশ হলাম, তারপর খাবারটা খেয়ে গাড়ির কাছে গেলাম। গিয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে রইলাম। আয়নার দিকে তাকিয়ে দেখি আমি কতটা আগের থেকে পরিবর্তন হয়েছি। আগে কেমন ছিলাম আর এখন কেমন। কিছুক্ষণ পর জান্নাত ম্যাডাম আসলো, তার দিকে আমি একবার তাকালাম আর চোখটা সরিয়ে নিলাম। ম্যাডাম আমাকে গাড়ির কাছে দেখে, স্টার্ট দে। আমি গাড়ির ভিতরে উঠে স্টার্ট দিলাম, তারপর চালাতে লাগলাম। সামনে গিয়ে গাড়ি থামালাম। কি হলো, গাড়ি থামালি কেন? না মানে আপনার বান্ধবী উঠবে না? কুত্তা, তোকে কি আমি থামাতে বলছি? না মানে প্রতিদিন তো এখান থেকে উঠে, তাই। গাড়ি চালা, আর সামনে সানজিদাদের বাসার সামনে গাড়ি থামাবি না। যদি থামাস তাহলে তোর কপালে খারাপই আছে। আচ্ছা ম্যাডাম। আর শোন, আজ থেকে যেন আর সানজিদার সাথে কথা বলবি না। যদি দেখি বলতে তাহলে কালকের মতন আবার না সাইজ করব। গাড়ি চালাতে লাগলাম। তারপর সানজিদাদের বাসার সামনে দিয়ে যখন যাচ্ছি তখন দেখি সানজিদা দাঁড়িয়ে আছে। আমি সানজিদাকে দেখে দাঁড়ালাম না। সানজিদা বারবার থামাতে বলছে, আমি না থামিয়ে চলে আসলাম। তারপর ম্যাডামের ভার্সিটিতে পৌঁছালাম। পৌঁছে দেখি ম্যাডামের 2 বান্ধবী সেখানে দাঁড়িয়ে আছে। ম্যাডাম তখন নেমে গেল। তুই আজকে চলে যা, আমার কিছু কাজ আছে। আচ্ছা ম্যাডাম। আমি তখন চলে আসার জন্য গাড়ি চালাতে থাকি। ভার্সিটি গেট পার হয়ে যাইতে থাকি। কিছু দূর যাওয়ার পর দেখি সামনে সানজিদা। সানজিদা গাড়িটা থামাতে বলল, হাত দিয়ে নাড়াইছে, মানে থামাতে। আমি থামালাম না। যখন আমি গাড়ি না থামিয়ে চলতে থাকি তখন সানজিদা দৌড় দিয়ে গাড়ির সামনে যায়। আমি তখন গাড়িটা ব্রেক করি। সানজিদা তখন তাড়াতাড়ি আমার কাছে আসে আর গাড়িটা খুলে আমার কাছে আসে। এসে পিছনে দেখে যে কেউ নাই। জান্নাত, ওরা কোথায়? ম্যাডাম তো ক্লাসে। তাহলে তুমি কই যাচ্ছ? আর তখন গাড়ি থামালে না কেন? আমি এখন ম্যাডামের বাড়িতে যাচ্ছি। ম্যাডামের কি যেন কাজ আছে, তাই আমাকে চলে যেতে বলল। কি সত্যি? হ্যাঁ। কিছু বলল না, সোজা আমার পাশে এসে বসলো। এই তুমি ভার্সিটিতে যাও, এখানে বসলে কেন? আজ আমি যাব না, আজ তুমি আর আমি ঘুরবো। কি আবোল তাবোল বলছো? যাও, চলে যাও। তুমি শুধু আমার সাথে সব সময় খারাপ আচরণ করো। জান্নাতের রাগ কি আমার উপর দেখাও নাকি? কি বলো এইসব? তাহলে তাড়িয়ে দিচ্ছ কেন?
আজ আমি আর তুমি ঘুরবো। না, আমি তো যাব না। না গেলে না কি করব জানো? এই যে দেখছো না চারিদিকে মানুষ, সবাইকে বলবো তুমি আমাকে জোর করে তুলে আনছো। কি বলো এসব? তাহলে চলো যাই। এদিকে সানজিদার সাথে কথা বললে জান্নাত ম্যাডাম মারে, আর সানজিদা এখন উল্টা কাজ করছে। কি করি? না না, জান্নাত ম্যাডাম তো আর দেখবে না যে আমি সানজিদার সাথে আছি। আচ্ছা চলো, কই যাবা তাহলে এখন? চলো আমরা এখন পার্কে যাব, কেমন? আচ্ছা চলো। তারপর সানজিদা আর আমি দুজনে পার্কে গেলাম। গিয়ে গাড়িটা রেখে পার্কের ভিতরে যেতে লাগলাম। হাঁটার সময় সানজিদা আমার হাতটা ধরলো। আমি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, পারলাম না। চলো ওইখানে বসি। চলো। তারপর সেখানে বসার জন্য গেলাম, গিয়ে বসতে লাগলাম। সানজিদা বসলো। আগে আমি বসতে যাব, তখন আমি শরীরের ব্যথা পাইলাম, বসতে পারলাম না। কি হলো, বসো। না মানে জোর করে আমার হাতটা ধরে টান দিল, তখন আমি অনেক ব্যথা পাইলাম, চোখ দিয়ে পানি পড়ে গেল। কি হয়েছে তোমার? না তেমন কিছু না। না না, কিচ্ছু তো হয়েছে। জোর করে সানজিদা আমার শার্ট তুলে দেখলো, দেখে কেঁদেই দিল। তোমার শরীরে এরকম কিসের দাগ? আরে তেমন কিছু না, বসো তো। চুপ, বলো কে করেছে? তখন আমি সানজিদাকে সব বললাম, কিন্তু সানজিদার জন্য যে করছে সেটা বললাম না। সানজিদা তখন বসলো আর আমাকে ধীরে ধীরে বসালো। বসিয়ে, তুমি নিচে না আমার টোনায় বসো, আর আমি তোমাকে দেখছি যে পিঠে কেমন ক্ষত হয়েছে। তারপর আমি তার টোনায় বসলাম। সানজিদা তখন আমাকে তার বুকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি জানি কালকে আমার জন্য তোমাকে জান্নাত মারছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা চাইছো কেন? আর জান্নাত ম্যাডাম আগে থেকেই আমাকে দেখতে পারে না, এতে তোমার কোনো দোষ নাই। আচ্ছা তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকো, কেমন? এই না। চুপ, যা বলছি তাই করো। আমি ছাড়াতে চাইলাম, কিন্তু আমাকে ছাড়লো না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আর আমার পিঠে যতগুলো ক্ষত রয়েছে সেগুলোতে মলম লাগাই দিল। তারপর আমাকে ছাড়লো। এখন কেমন লাগছে? ভালো। আচ্ছা জনি, তুমি এত মার খেয়েও কেন জান্নাতদের বাড়িতে পড়ে আছো? আমার মা যদি ভালো থাকতো তাহলে আমি জান্নাত ম্যাডামের ওখানে থাকতাম না। আমার মা সুস্থ হলেই আর থাকবো না সেখানে। ও সত্যি? সত্যি। আচ্ছা জনি, আমাকে তোমার কেমন লাগে? এটা আবার কেমন প্রশ্ন? তুমি অনেক ভালো একটা মেয়ে, আর তোমাকে সবাই ভালোবাসবে। দূর, সবাই কেন ভালোবাসবে? তুমি ভালোবাসবে না? আমিও তো। তুমি ভালো একটা মেয়ে, দেখো তুমি ভালো একটা ছেলে পাবে। তাই? আচ্ছা আমি একটা কথা বলি তোমাকে। বলো, কি বলবা? দেখো, আমি যেটা বলবো সেটার উত্তর কিন্তু এখনই দিতে হবে। ওকে, দিব, বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি জনি। তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন থেকেই ভালোবেসে ফেলি। কি বলছো এইসব? আমি তো তোমার যোগ্য না। চুপ, এই যোগ্যটুকু তুলবে না। এখন বলো তুমি আমাকে ভালোবাসো কিনা? মানে হলো? ওই চুপ, যা বলবা ভালো মতো বলো। আর জানি উত্তরটা হ্যাঁ হয়। যদি না হয় না তাহলে আমি কি করব জানি না, কিন্তু দেখো তুমি ভুল করছো। আমার মতো ছেলের সাথে ঘোরা যায়, কিন্তু প্রেম করা যায় না। না না, আমি তোমাকেই চাই। এখন তুমি উত্তর বলো। আচ্ছা, আমাকে কয়েক মিনিট ভাবতে দাও। ওকে, কিন্তু 2 মিনিট। আচ্ছা, 2 মিনিট পর। কই, এখন বলো। তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না, আর আমি সাধারণ একটা ছেলে, তুমি বড় ঘরের মেয়ে, তোমার সাথে আমার যাবে না। তুমি আমার থেকে 1000 শত গুণে ভালো ছেলে পাবে। আমি তো তোমার মতো একটা মন পাবো না। কি সমস্যা আমাকে ভালোবাসতে তোমার? আমি আজকে গিয়ে ভাববো আর কালকে উত্তর দিব, কেমন? ওকে। তারপর দুজনে বসে আছি, কারো মুখে কোনো কথা নাই। সানজিদা আমাকে যে ভালোবাসে এটা আমি আগে থেকেই বুঝছিলাম। সানজিদার ব্যবহার দেখে এখন কি করা যায়? জান্নাত ম্যাডাম সানজিদার সাথে কথা বলতে মানা করছে, আর এদিকে সানজিদা আমাকে ভালোবাসে। আমি কার্ডটা ফেলে কার্ডটা রাখবো, কিছুই ভাবতে পারছি না। চলো আমরা ওই দিকটাই যাই। চলো। তারপর ভালোই ঘুরলাম। আজকে তাহলে যাই, কেমন? চলো। তারপর আমি আর সানজিদা গাড়ির কাছে আসলাম। এসে
গাড়িতে উঠে চালাতে লাগলাম। সানজিদাদের বাসার সামনে থামালাম। জনি, আমি যাই কেমন, কিন্তু কালকে উত্তরটা যেন হ্যাঁ হয়। আমি মাথাটা নাড়িয়ে জান্নাত ম্যাডামের বাড়িতে চলে আসলাম। এসে দেখি ম্যাডাম বাড়িতে। আল্লাহ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। জান্নাত ম্যাডাম দেখি আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসছে। আমি গিয়ে ম্যাডামের কাছে গেলাম। তুই কই ছিলি এতক্ষণ? না মানে ওই তো একটা পার্কে গেছিলাম। কেন গেছিলি তুই সেখানে? এমনি ম্যাডাম। এমনি এমনি কি কেউ পার্কে যায়? আমি তোকে বাড়িতে আসতে বলছিলাম, আর তুই পার্কে গেলি কোন কারণে? না মানে ভুল হয়েছে আমার, মাফ করবেন। তোর ভুল, যা ছোট লোক কোথাকার। তারপরের দিন আমি আর সানজিদা বসে আছি ক্যাম্পাসের কিছুটা দূরে। জনি, এখন বলো কালকের উত্তরটা। না মানে চুপ, মানেটারে না করে বলো। আমিও না তোমাকে ভালোবাসি, সত্যি বলেই আমাকে জড়িয়ে ধরলো আর কপালে একটা চুমু দিল। আমি তোমার মতো সরল মনের একটা ছেলে খুঁজছি, এখন পেয়েও গেছি। বলেই তখন আবার জড়িয়ে ধরলো। আমিও শক্ত করে ধরলাম। কিছুক্ষণ পর সানজিদা আমাকে ছাড়লো। তখন দুজনে বসে গল্প করছি। তখন সামনে তাকিয়ে দেখি যে জান্নাত ম্যাডাম আমার আর সানজিদার সামনে দাঁড়িয়ে আছে, অনেক রাগী একটা মুড নিয়ে। জান্নাত ম্যাডাম তখন খালি রাখছে। আমি ম্যাডামের চেহারাটা দেখে বুঝেছি, আল্লাহ জানেন এখন কি থেকে কি করে আমার সাথে ম্যাডাম। আমি অসহায়ভাবে বসে আছি, সানজিদা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ম্যাডামের রাগ ক্রমাগত বাড়তেছে। সানজিদা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আমি মাথা নিচু করে আছি। তোকে কি এখানে প্রেম করার জন্য আনা হয়েছে? কিছু বলতেছিস না কেন? ওই কিছু বলবে না, তুই যা তো এখান থেকে। আমার আর জনির এখন অনেক কথা বাকি আছে। আমি কি তোকে বলছি চুপ থাক? তুই এখনই গাড়ির কাছে আয়। না, জনি যাবে না, তুই ক্লাসে যা। তুই কথা বলবি না। আর আমি যদি এখন তোকে গাড়ির কাছে না যেতে দেখি, তাহলে পরে কিন্তু খারাপই হবে তোর সাথে। না, জনি যাবে না এখন, বরং তুই চলে যা। তুই কথা বলছিস কেন? আর যাবি না তাই না? দাঁড়া। আমার কাছে জান্নাত ম্যাডাম এসে আমার হাত ধরে টানতে থাকে। সানজিদা ছাড় বলছি জনিকে। না, আমি ছাড়বো না। জান্নাত তখন হ্যাঁচকা টান দেয় আমাকে। সানজিদা ধরে রাখতে পারে না। জান্নাত তখন আমাকে ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়ির কাছে গিয়ে জান্নাত ম্যাডাম গাড়িতে ওঠে। ম্যাডাম নিজে গাড়ি চালাচ্ছে আর আমাকে তার পাশে রেখেছে। রাগের চোটে জান্নাত ম্যাডামের পুরো মুখে লাল বর্ণ ধারণ করেছে। সানজিদা সেখানে দাঁড়িয়ে দেখে যে আমাকে জান্নাত নিয়ে যাইছে। জান্নাত ম্যাডামের রাগ ক্রমাগত বাড়ছে। আমি মাথাটা নিচু করে আছি। বাসায় গেলে যে কি হবে আমার সাথে সেগুলো ভাবছি। তারপর জান্নাত ম্যাডাম বাড়িতে আসলো। গাড়িটা থামিয়ে আমাকে ধরে নামিয়ে টানতে টানতে উপরে নিয়ে গেল। আমি ম্যাডামের দিকে চেয়ে দেখি ম্যাডাম যেভাবে আজকে রেগে গেছে, যদি আমার সাথে কিছু করে বসে। উপরে নিয়ে আমাকে ছেড়ে দিল আর ছেড়ে দিয়ে, তোকে না বারণ করেছিলাম সানজিদার সাথে কথা না বলতে? তাহলে কেন তুই ওর সাথে কথা বললি আর সোজা ভালোবেসে ফেললি? আমি তোকে বারণ করেছিলাম যে তুই যেন সানজিদার সাথে কথা না বলিস, কিন্তু তুই। সানজিদা আমাকে ভালোবাসে। রাখ তোর ভালোবাসা। তোকে আমার সেক্রেটারি হিসেবে রাখা হয়েছে, সানজিদার সেক্রেটারি হিসেবে রাখা হয়নি, আর কারোর সাথে প্রেম করতে রাখা হয়নি। তুই আমার কথা কেন শুনিস না? আমি সানজিদার সাথে কথা বললে আপনি কেন রেগে যান? কারণ তুই আমার সেক্রেটারি, আর তুই সানজিদার সেক্রেটারি না। আমি সানজিদাকে ভালোবাসি আর সানজিদা আমাকে, এতে আপনার সমস্যা কোথায়? তুই আমার সাথে রাগী গলায় কথা বলিস। তোকে আগেই বলছি যে সানজিদার সাথে কথা বলবি না, কিন্তু তুই তাও সানজিদার সাথে কথা বলিস আর বলছিস ভালোবাসিস। আমি যতদিন আসি ততদিন মনে রাখিস, সানজিদার সাথে তুই কথা বলতে পারবি না। আপনি বাধা কেন দিবেন? তুই আমার মুখের উপর কথা বলিস, তোকে আমি আজ দেখ কি করি। থাক এখানে তুই। এটা কি দেখছিস? তুই যদি এখন থেকে আমার কথা না শুনিস আর তুই যদি সানজিদার সাথে কোনোদিন কথা বলিস, তাহলে তোর অনেক বড় একটা ক্ষতি করব। আর সেটা কি জানিস? কথা বলিস না কেন? আর আমার হাতে যেটা আছে সেটা ছাড়া তোর মাকে বাঁচানো যাবে না, আর এটা এখন আমার কাছে। যদি তুই আমার কথার অবাধ্য হোস তাহলে মনে রাখিস, তুই তোর নিজের ভুলের কারণে তোর মাকে হারাবি। না ম্যাডাম, দয়া করে এই কাজটা করবেন না। আমার যে মা ছাড়া কেউ নাই, আর আমি আমার মাকে হারাতে চাই না। এখন থেকে আপনি যা বলবেন আমি তাই শুনবো।
আপনার কোনো কথার অবাধ্য হব না। এই যে আমি আপনার পা ধরে বলছি। কুত্তা ছোট লোক, তুই আমার পা ধরলি কেন? আমাকে যত খুশি মারেন, তাও যেন আমার মায়ের কোনো ক্ষতি না হয়। এখন থেকে যদি আমার একটা কথার অবাধ্য হোস না, তাহলে তো বুঝছিস কি হবে। আর শোন, আজ থেকে আর সানজিদার সাথে কথা বলবি না, আর সানজিদাকে যে ভালোবাসিস ভুলে যাবি। আর আমি যেন কখনো না দেখি যে তুই সানজিদার সাথে কথা বলছিস। আর আমার কথার যদি অবাধ্য হোস না। আমি মাথাটা নাড়ালাম। ম্যাডাম চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম, ফ্লোরে বসে কান্না করতে লাগলাম। জান্নাত ম্যাডাম কেন আমার সাথে এমন করে? জান্নাত ম্যাডাম কোন কারণে আমার সাথে এমন করে? 1 মাস পর, এই 1 মাসে জান্নাত ম্যাডাম আমাকে অনেক কষ্ট দিয়েছে। আজ আবার জান্নাত ম্যাডামের জন্মদিন। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে। এদিকে শুনে যা, তোর সাথে কথা আছে। জি ম্যাডাম বলুন। ধীরে ধীরে ম্যাডামের কাছে গেলাম। ভয় করছে অনেক। আমি যখনই ম্যাডামের কাছে যাই, ম্যাডাম তখনই আমাকে কোনো না কোনো কিছু নিয়ে মারে। জানি না কি জন্য এমন করে। ম্যাডাম আমাকে মারছে যে কারণে শরীরের এখন অনেক জায়গায় হাতটা পর্যন্ত দিতে পারি না, ব্যথা পাই। ধীরে ধীরে ম্যাডামের কাছে গেলাম। শোন, আজকে আমার সকল বান্ধবী আসবে, আর তোকে যেন আমার পাশেই থাকতে হবে। আর মনে রাখিস, সানজিদা আসবে। যদি সানজিদার সাথে কথা বলিস না, তাহলে খারাপই হবে তোর সাথে। আমি মাথা নাড়ালাম। ম্যাডাম চলে গেল। আমি বুঝি না ম্যাডাম কেন আমার সাথে এমন করে। আর সানজিদা কি ম্যাডামের কোনো ক্ষতি করছে নাকি? আমি কোনো ম্যাডামের ক্ষতি করছি? আমাকে কেন সানজিদার সাথে কথা বলতে দেয় না? অনুষ্ঠানের সময় আমি ম্যাডামের কাছাকাছি আছি, সানজিদা আসতে দেখলাম। আমার দিকে সানজিদা তাকিয়ে আছে, সব সময় আমার দিকে তাকিয়ে থাকে। কয়েকবার চোখাচোখি হয়েছে, আমি তার থেকে চোখটা সরিয়ে নিয়েছি। ম্যাডামও আমার দিকে খেয়াল করে। আমি কি করি? ম্যাডামের অনেক বান্ধবী আসছে, তাদের সাথে আছেন। আমি ম্যাডামের কাছেই আছি। যখন ম্যাডাম কেক কাটবেন, তখন সবাইকে নিয়ে ম্যাডাম চলে গেল, কিন্তু আমি গেলাম না। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। আমি গিয়ে সেখানে কি করব? ম্যাডাম চলে গেল কেক কাটতে। দেখি সানজিদাও যায়নি। এই 1 মাসে একটা কথাও বলি নাই সানজিদার সাথে। সানজিদা তখন আমার কাছে আসলো আর আমার হাতটা ধরে টান দিয়ে একটা রুমে নিয়ে গেল। ওই, তুই আমার সাথে কথা বলিস না কেন? আমাকে মাফ করে দাও আর আমাকে ভুলে যাও। সেটা সম্ভব না। আমি যে তোমাকে অনেক ভালোবাসি। দেখো, তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে ভুলে যাব না। তুমি কেন আমার সাথে কথা বলো না? আমি জানি জান্নাতের জন্য কথা বলো না। আমি কিন্তু মরে যাব তোমাকে না পেলে। দূর, কি যে বলো না। আমি সানজিদাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সানজিদা আমাকে, সবাই সেখানে জান্নাত যে কেক কাটতেছে সেখানে আছে। সানজিদা তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আর ধীরে ধীরে সানজিদা আমার কাছে আসতে থাকে। তারপর সানজিদার ঠোঁট আমার ঠোঁটের উপর রাখে। 2 মিনিট পর ছাড়ে, আবার ছেড়ে দিয়ে, 1 মাস আমার সাথে কথা বলো নাই, আজ তার শোধ তুলবো, এই বলে আবার আমাকে চুমু খেতে থাকে ঠোঁটে। সানজিদা আমাকে শক্ত করে ধরে, আমার ঠোঁটটা চুষতে থাকে। তখন আমাকে কেউ পিছন থেকে কলারটা ধরে জোরে টান দেয়। সানজিদার কাছ থেকে আমি সরে গেলাম। কেউ জোরে টান মারার কারণে আমি তখন পিছনে তাকিয়ে দেখি জান্নাত ম্যাডাম দাঁড়িয়ে আছে, রাগে কটমট করছে। তাহলে কি ম্যাডাম টান দিছে? ম্যাডাম তখন আমার কাছে আসলো আর আমার কলারটা ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকলো। জান্নাত, জনিকে ছেড়ে দে। তুই কোনো কথা বলবি না। দেখ আজ জনিকে কি করি, বাসা ভর্তি সবার সামনে, সকল মেহমানের সামনে। আমাকে টানতে টানতে বাসা ভর্তি মেহমানদের কাছে নিয়ে যেতে থাকে। সানজিদা জান্নাতের পিছনে আসছে। জান্নাত, প্লিজ জনিকে ছেড়ে দে। তোর কথাতেই আমি কেন ছাড়বো? আর আমি সেখানে জনিকে যা করব, যদি তুই তখন বাধা দিস না, তাহলে ওর আরো বেশি অবস্থা খারাপ করব। না জান্নাত, প্লিজ এটা করিস না। তুই শর্ত। আমাকে টেনে নিয়ে যেতে থাকে। যখন আমাকে নিয়ে সবার সামনে যায়, তখন সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আজকে আমার জন্মদিন, কিন্তু আজকে এই যে ছেলেটাকে দেখছেন আমি ধরে আছি, সেই ছেলেটা খারাপ, লুচ্চা একটা ছেলে। সি মা, ওনা তোমার পার্সোনাল সেক্রেটারি? তাহলে এগুলো কেন বলছো? হ্যাঁ, ও আমার সেক্রেটারি। আমরা এখানে আছি কেক কাটতে, আর ও অন্য কাজে ব্যস্ত। সাধারণত এই ছোট লোক যে এরকম,
আজকে আমি ওকে যে শাস্তি দেব আর কোনো দিন কারোর সাথে এমন করতে পারবে না। ছোট লোক হয়ে যাতে আমাদের মতো বড় লোকের মেয়েদের সাথে প্রেম না করতে পারে, আজ তার একটা শিক্ষা দিব। কি করছিস মা? ছেড়ে দে না। না বাবা, আমি ওকে তো আজ ছাড়ছি না। আমি সেখানে মাথা নিচু করে আছি। বুঝি না জান্নাত ম্যাডাম কেন আমার সাথে এমন আচরণ করে। আমাকে জান্নাত ম্যাডাম সকলের সামনে দাঁড় করালো আর জান্নাতের পায়ের নতুন দামি জুতাটা পা থেকে খোলে আর জুতাটা হাতে নিয়ে আমার দিকে আসে আর কাছে গিয়ে আমাকে সেই জুতাটা দিয়ে মারতে থাকে। আমি ম্যাডামের মারের আঘাতগুলো সহ্য করতে পারছিলাম না, তাই সরে যাই। ওই ছোট লোক, সরে গেলি কেন? ওহো, বুঝছি, দারোয়ানগুলা কই? জি ম্যাডাম, বলেন। এই ছোট লোকটাকে শক্ত করে ধর, যাতে সরে যেতে না পারে। আচ্ছা ম্যাডাম। পরে দারোয়ান আমাকে ধরলো। ম্যাডাম আমাকে তার জুতা দিয়ে সারা শরীরে মারতে থাকে। আমি সেই জুতার মারটা আর সহ্য করতে পারছিলাম না। দারোয়ানকে ছাড়িয়ে জান্নাত ম্যাডামের পাটা ধরে বললাম, ম্যাডাম আমাকে মাফ করে দেন। তোর আজকে মাফ নাই। তোকে প্রায় প্রতিদিন আমি বলেছি যে সানজিদার সাথে কথা না বলতে, তাও তুই কথা বলিস। আবার আজকে তোরা দুজন কি করলি? তোকে তো আজ আমি দেখ কি করি। আর আপনি কি ধরেন, ছেড়ে যায় কেন? জান্নাত মারছে সেটা সেখানকার সকলেই দেখছে আর সবাই হাসছে। জান্নাত ম্যাডাম আবার আমাকে তার জুতা দিয়ে আমার গালে আঘাত করে। মায়ের চোটে আমার গালটা কেটে গিয়ে তার থেকে রক্ত বাহির হতে থাকে। তাও মারতে থাকে। গালের প্রায় বেশি অংশ কেটে যায়। কি করছিস জান্নাত? এটা ছাড়, ছাড় বলছি। না বাবা, ছাড়বো না আমি। ছাড়, তা না হলে ছেলেটা তো মরে যাবে। আর এইভাবে কি সবার সামনে কাউকে মারতে হয়? তুমি জানো না আমি ওকে প্রতিদিন বলছি যে আমি যেটা বলবো তা শুনবি আর অন্যজনের কাছে যেতে না করেছি কতদিন, কিন্তু ও প্রতিদিন তার সাথে কথা বলে, তাই তো আজকে এরকম করলাম। সি জান্নাত, এরকম করে? কাউকে মারে, তাও আবার সকলের সামনে। দেখ জনিকে কি অবস্থা করছিস। যেটা করছি তার চেয়ে আরো বেশি করতাম যদি তুমি না ফেরাতে। জান্নাত তখন আমার দিকে চায়, দেখে যে মুখের উপর পুরোটা রক্তে লাল, টপ টপ করে মেঝেতে রক্ত পড়ছে। জান্নাত আমাকে এতটাই মার দিছে তার সেই আঘাতগুলো গালে জখম হয়ে আছে আর পুরো গালটা লাল বর্ণ ধারণ করেছে। গালের প্রায় অর্ধেক অংশ কেটে গেছে। মেঝেতে সেই রক্ত পড়ছে আর শরীরের আঘাত করায় শরীর থেকে রক্ত পড়ছে। জুতাতে রক্ত লেগে আছে। সানজিদা তখন আমার কাছে আসে। তখন জান্নাত সানজিদাকে ধরে। তুই যদি এখন জনিকে ধরিস তাহলে আমি আবার জনিকে মারবো। কি বলিস এগুলা? একটু ভালো করে তাকিয়ে দেখ যে কি অবস্থাটা করছিস জনিকে মেরে। তার মধ্যে আবার বলছিস যে আবার মারবি। কেমনে পারবি তুই? আমি সব পারি, আর তুই এখন যদি জনিকে ধরিস তাহলে মনে রাখিস এর চেয়ে আরো বড় কিছু করব। তুই কেমনে আবার মারবি জনিকে? দেখ, আর কোন জায়গায় মারবি জনিকে? কোন জায়গাটা কি বাদ রেখেছিস? তোকে কি সেগুলো বলতে বলছি? তুই চুপ কর, তা না হলে কিন্তু তোর রাগ আবার ওর উপর ছাড়বো। তুই তো আগে এমন ছিলি না রে, কেন জনিকে মারছো? দেখছিস তুই এর ফল একদিন পাবি। তোকে তো বলতে বলিনি, আর আমি আগেও এমনই ছিলাম। ওকে? সানজিদা সেখানে প্রায় কান্না করে দেয়। আমার দিকে তাকিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে আছি। পুরো মুখটা দিয়ে আমার রক্ত পড়ছে। না পারছে আমাকে ধরতে, না পারছে জান্নাতকে কিছু বলতে। আমি সেখানেই দাঁড়িয়ে আছি। গালে অনেক ব্যথা করছে, প্রচণ্ড রকমের ব্যথা। আমার মুখ থেকে প্রায় অনেক রক্ত পড়ছে। জান্নাতের বাবা তখন আমার কাছে আসে, এসে আমাকে ধরে রুমে নিয়ে আসে। জান্নাতের বাবা তখন আমার মুখের রক্ত মুছতে চায়। মোছার সময় দেখে যে গালটা জুতার বাড়িতে অনেক জায়গায় কেটে গেছে, ফেটে গেছে আর কয়েকখানে অনেক বড় ধরনের আঘাত হয়েছে। জান্নাতের বাবা এগুলো দেখে আর ভাবতে থাকে এরকমভাবে মারতে পারলো জান্নাত। জান্নাতের বাবা তখন ডাক্তারকে ফোন করে আসতে বলে। কিছুক্ষণ পর ডাক্তার আসে। অবাক হয়ে যায়,
এইভাবে যে এতটা ভয়ঙ্কর রকম অবস্থা মুখের। ডাক্তাররা তখন আমার মুখের কাছে নিয়ে মুখে রক্ত যখন অ্যালকোহল প্যাডস দিয়ে যখন মুছতে যায়, মুখের কাছে যখন সেটা নিয়ে গালিতে লাগায়, আমি তখন মা মা বলে চিৎকার করে কান্না করে দেই। তখন ডাক্তার সেটা সরিয়ে ফেলে। আবার যখন দিতে যায়, আমি তখন আবারও ব্যথার কারণে কান্না করে দেই। ডাক্তার তখন আমার অবস্থা দেখে আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। তারপর আমার মুখে ঔষধ লাগিয়ে দেয়। জান্নাত এদিকে অনুষ্ঠানে ব্যস্ত। অনুষ্ঠান রাত 12টার সময় শেষ হয়। সকল মেহমান চলে যায়। সানজিদা যখন আমাকে দেখার জন্য আমার রুমে আসবে, তুই কই যাস? জনিকে দেখবো। না, জনিকে তোর দেখা লাগবে না, তুই এখনই চলে যাবি এখান থেকে। প্লিজ, শুধু একটু দেখবো জনিকে। না, তুই যদি জনিকে এখন দেখতে চাস তাহলে জনিকে কিন্তু আরো কি করব জানিস? তুই কেন এমন করিস জনির সাথে? তোকে কেন সেটা বলবো, তুই এখন যা। সানজিদা তখন কান্না করতে করতে চলে যায়। জান্নাত তখন রুমে যায়, গিয়ে বিছানায় বসে ভাবতে থাকে আমি কেন জনিকে দেখতে পারি না, কি জন্য? জনি যখন থেকে আমার পার্সোনাল সেক্রেটারি হয়ে এসেছে তখন থেকে আমি জনিকে কতটা মার দিয়েছি, একবারও প্রতিবাদ করে নাই। কিন্তু আমি কেন সানজিদার সাথে জনিকে দেখলে সহ্য করতে পারি না? তখন কেন আমার এত রাগ ওঠে, কি জন্য? গুলো ভাবতে ভাবতে জান্নাত ঘুমিয়ে পড়ে। আমার যখন ঘুমটা ভাঙে তখন আমি শরীরের ব্যথা অনুভব করি, মুখে সবচেয়ে বেশি করে ব্যথা অনুভব করি। আমি তখন বিছানায় শুয়ে থাকি। তার কিছুক্ষণ পর আমার রুমে কারো আসা শব্দ পাই। তারপর ম্যাডাম রুমে আসতে থাকে, এসে দেখে যে আমি শুয়ে আছি। আমি তখন তাকে দেখে আরও একটু বুচুমুচু হয়ে যাই। জান্নাত তখন দেখে যে আমি তাকে দেখে ভয় পাচ্ছি। তোকে না সানজিদার সাথে কথা বলতে না করছিলাম, কিন্তু তুই কথা না বলে কি করলি? তাই জন্য দেখলি সবার সামনে কি রকম করে মারলাম। আর যদি দেখি না সানজিদার সাথে কথা বলতে, তাহলে না আরো বেশি করে মারবো। আমি তখন কিছু বলিনি। জান্নাত তখন আমার দিকে ভালো করে তাকায়, দেখে যে আসলে কি রকম খারাপ রকম ভাবে মারছে আমাকে। জান্নাত তখন আমার দিকে ভালো করে তাকিয়ে দেখে, আমাকে আর মারবেন না, এখন আমার না অনেক খারাপ লাগছে, আমার শরীর না অনেক ব্যথা করছে, আমি ভালো হই, তারপর না হয় আমাকে আবার মেরেন। জান্নাত তখন আমার মুখের কাছে মুখটা নিয়ে আবার সরিয়ে ফেলে। তখন সেই রুমে জান্নাতের বাবা আসে, গিয়ে দেখে যে তার মেয়ে সে বসে আছে। আচ্ছা মারে, এভাবে নাও মারতে পারতিস ছেলেটাকে। ওহ বাবা, তুমি জানো না তো আমি ওকে কতদিন বলেছি একজনের সাথে কথা বলবি না, কিন্তু ওর সাথেই কথা বলে। আর রাতে যে কাহিনী করেছে তার জন্য মারছি ওকে এভাবে। মা, কেন এত রাগ দেখাস জনির সাথে? রাগ জিনিসটা ভালো না। জনি ভালো হলে মাপ চেয়ে নিস। কিছু না বলে চলে গেল। রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ওদিকে সানজিদা বাসায় এসে কান্না করতে থাকে। জান্নাত কেন আমার আর জনির একসাথে দেখতে পারে না? কোনো কারণে আমার আর জনিকে দেখলে জান্নাতের মনে জিদ ওঠে, রাগ দেখায় কেন? আমি জনিকে ভালোবাসি, জনি আমাকে, কিন্তু জান্নাত কেন আমাদের মাঝে কাটা হয়? আর আজ আমারই চোখের সামনে কি মারাটাই না দিল, আমি সেখানে থেকেও কিছু করতে পারলাম না। জান্নাত, তুই একদিন বুঝবি যে ভালোবাসার মানুষকে আঘাত করা কতটা কষ্টের। এখন কেমন লাগছে তোমার? অনেক ব্যথা করছে মুখে। ও আচ্ছা, আমি ডাক্তারকে বলে কি ওষুধ লাগবে আনতে বলি কেমন? আমি মাথাটা নাড়ালাম। আমি সেখানে শুয়ে ভাবতে লাগলাম, জান্নাত ম্যাডাম এমন কেন? তার মনে একটু দয়া মায়া নাই? আমি সানজিদার সাথে কথা বললে মাইর দেয়। আমার রাতে কিছু করার কারণে কি মাইর দিছে? হায় রে, বড়লোকি মেয়ে আপনি। জান্নাত ম্যাডাম যে রাগের চোটে কি থেকে কি করে বসেন, আপনি একদিন বুঝবেন। একটা চর খেলে কতটা খারাপ লাগে, আর জুতার বাড়ি খেলে কেমন লাগে। জান্নাত কিছুতেই ঘরে মন বসাতে পারছে না, শুধু আমার কথাই ভাবছে। তাই জান্নাত আমার কাছে আসে, এসে আমার পাশে বসে, চেয়ে দেখে যে আমি ঘুমিয়ে আছি। মুখে যেভাবে জুতার আঘাত করছে সেগুলো স্পষ্ট ভেসে আছে। জান্নাত তখন আমার কপালে ধীরে ধীরে হাতটা রাখে। যখন হাতটা রাখে তখন তার হাতটা অনেক গরম অনুভব করে আর হাতটা সরিয়ে ফেলে। আমার কপাল এতটাই গরম যে
হাতটা পর্যন্ত রাখা যাচ্ছে না। আমার কেন জনিকে সঞ্জিতার সাথে দেখলে রাগ ওঠে? কোন কারণে আমি সঞ্জিতার সাথে জনিকে দেখতে পারি না? জান্নাত এগুলো ভাবতে ভাবতে রুমে যায়। গিয়ে কিছু একটা খুঁজে পেয়ে গিয়ে জান্নাত তখন ভালো করে দেখে যে এটা সঞ্জিতা জনির পাশে বসে কান্না করছে। তুই এখানে কেন? তোকে না বলেছি তুই জনির কাছে আসবি না? তুই কেন এরকম করিস? জনির সাথে আমাকে দেখলে কোনো কারণে দেখতে পারিস না, কি কারণ? তোকে আমি বলতে বাধ্য না, তুই এখন চলে যা, না হলে কিন্তু। কিছু না, তুই একটু ভালো করে চেয়ে দেখ যে তোর হাতের মার খেয়েও কেন তোদের বাড়িতে পড়ে আছে। তোর এত অত্যাচার কেন সহ্য করছে? তুই সামান্য কারণে কতটা মার দিস জনিকে। দেখ ভালো করে চেয়ে, সে রাতে তুই কেমন করে জনিকে মারছিস। তোর মারের কোনো রকম প্রতিরোধ করে নাই। দেখ তোর হাতের মার খাওয়ার পর শরীরে কতটা গরম, হাত দেওয়া যাচ্ছে না, জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। তোকে তো জনিকে নিয়ে ভাবতে হবে না, জনি আমার সেক্রেটারি, সেটা আমি বুঝবো। তুই চলে যা এখনই। দেখ জান্নাত, আমাকে কিছুটা সময় জনির পাশে থাকতে দে। না, তোকে জনির পাশে থাকতে দিব না, আর জনির সাথে যাতে কোনো রকমের দেখা করতে না পারিস সেটারও ব্যবস্থা করব। ছি জান্নাত, তুই যে এমন, আমি আগে জানতাম না। আমি যেমনই হই, তুই চলে যা। সঞ্জিতা তখন কান্না করতে করতে চলে যায়। জান্নাত তখন আমার পাশে এসে বসে আর আমার দিকে তাকিয়ে থাকে। ভালো করে তাকিয়ে থেকে দেখে যে আমার ঠোঁটে লাল লিপস্টিক ভরে আছে। জান্নাত সেটা দেখে হাতে করে যেটা নিয়ে এসেছে সেটা দিয়ে জনির ঠোঁট থেকে লিপস্টিক তুলতে থাকে। সঞ্জিতা, তুই এসেই কিছু করা শুরু করলি। জনিকে আমি তোর হতে দিব না। আমার তখন ঘুম ভাঙছে। তাকিয়ে দেখি যে জান্নাত ম্যাডাম রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি সরতে থাকলাম। কি হলো, সরছিস কেন? শোন, তোকে এখন আর কিছু বলবো না। তুই যদি আবার সঞ্জিতার সাথে কথা বলিস তাহলে কিন্তু আমি যে কি করব নিজেও জানি না। না মানে সঞ্জিতা এখন কোথায়? কি তুই আমার সামনে সঞ্জিতার নাম নিস? তে আপনার কি? আপনি বলার কে? কি তুই আমার সামনে সঞ্জিতার নাম নিস? তুই আমার সাথে কথার প্রতিবাদ করিস? তে আপনার কি? আপনি বলার কে যে আমি সঞ্জিতার সাথে কথা বলবো কি বলবো না? আমি যেটা বলছি সেটাই লাস্ট কথা। তুই সঞ্জিতার সাথে কথা বলবি না। আমি তখন উঠে পড়লাম। শরীরে অনেক ব্যথা, গালে প্রচন্ড রকম ব্যথা করছে, তাও আমি উঠে পড়লাম। কি হলো, তুই উঠছিস কেন? মনে রাখবেন, আপনি যতটা আমাকে আঘাত করেছেন আমি সেই আঘাতে যতটা কষ্ট পেয়েছি তার থেকে আপনি বেশি কষ্ট পাবেন। তুই কই যাচ্ছিস এখন এরকম অবস্থায়? মাফ করবেন, আমি আমার মায়ের কাছে যাচ্ছি। এখানে থাকার চেয়ে আমার মায়ের বুকে থাকা অনেক ভালো। আমি খুঁড়াতে খুঁড়াতে জান্নাত ম্যাডামের বাসা থেকে বাহির হলাম। তারপর ধীরে ধীরে হাসপাতালে আমার মায়ের কাছে যেতে থাকলাম। অনেকক্ষণ পর আমি আমার মায়ের কেবিনের কাছে এসেছি। কতটা কষ্টে যে আসলাম। তারপর ভিতরে গিয়ে মায়ের কাছে গেলাম। মা আমাকে এরকম অবস্থায় দেখে কান্না করে দেয় আর হাত বাড়িয়ে কাছে ডাকে। আমি মাকে গিয়ে জড়িয়ে ধরি। বাবা, তোর এরকম অবস্থা কেন? মা তেমন কিছু না, আগে বলো তুমি কেমন আছো? বাবা, ভালো আছি। আচ্ছা মা, আমি তোমার বুকে ঘুমাবো। আয় বাবা আয়। তারপর আমি মায়ের বুকে যাই। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে জান্নাত ম্যাডাম যতটা আঘাত করছে সেই সব কিছু নিমিষে দূর হয়ে গেল। মায়ের বুকে কিন্তু জান্নাত ম্যাডামের জন্য অনেক রাত থেকেই গেল। আমি শুধু মাকে বাঁচানোর জন্য জান্নাত ম্যাডামের সকল অন্যায় মেনে নিয়েছি। এখন কতটা ভালো লাগছে মায়ের বুকে থেকে। মা আমাকে মায়ের বুকে নিয়ে পরম যত্নে আদর করতে লাগলো আমাকে। আমি মায়ের বুকে ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পর মা আমার দিকে ভালো করে চেয়ে দেখে যে আমার গালে কত জায়গায় জখম হয়ে আছে, কত জায়গায় কেটে গেছে। মা তখন আমাকে সেই সব জায়গায় মায়ের হাত দিয়ে বোলাতে লাগলো আর কান্না করতে থাকে। বাবা, তুই আমার জন্য কতই না কষ্ট করেছিস। ওদিকে জান্নাত ভাবে জনি তো আমার সাথে এরকম করে কোনোদিন কথা বলে নাই, আজ কেন বলল? বাবা, তুই আমার জন্য কতই না কষ্ট করেছিস। ম্যাডাম, আপনি এতটা অহংকারী? আমি মায়ের কোলে শুয়ে রইলাম। দুপুরে আমি উঠলাম, উঠে দেখি মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে।
আমি উঠতে যাব, আমি মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। অনেকক্ষণ পর উঠলাম, উঠে মাকে বললাম, তোমার এখানে কোনো রকম সমস্যা হয় না তো মা? না বাবা, হয় না। ডাক্তারগুলো অনেক ভালো। ও আচ্ছা মা, আমি আর ডাক্তারের কাছে যাই, কবে তোমাকে এখান থেকে ছেড়ে দিবে? আচ্ছা বাবা, যাও। তারপর আমি ডাক্তারের কাছে যাই, গিয়ে, আসতে পারি ডাক্তার? আসুন, বসুন। আমার মাকে কবে এখান থেকে নিয়ে যেতে পারবো? আপনার মায়ের সব রকম সমস্যা এখন আর নেই। আপনি আপনার মাকে কিছুদিন পরে নিয়ে যেতে পারেন, কিন্তু 2 দিন পর আমি আপনার সাথে দেখা করতাম, কেননা ছোট্ট একটা থেরাপি দেওয়ার লাগবে। ও, তো দিয়ে দেন সেই থেরাপিটা। সেই থেরাপিটার জন্য আপনি কালকে 3 লাখ টাকা জমা দিবেন। কি বলছেন, এত টাকা? যদি আপনার মাকে বাঁচাতে চান তাহলে এই থেরাপিটা দিতে হবে। আচ্ছা ডাক্তার, আমি কালকে জমা দিয়ে দিব, কেমন? আজ তাহলে আসি। আচ্ছা। আমি চলে এলাম মায়ের কাছে। মায়ের কাছে মুখটা বেজার করে যাওয়া যাবে না, তাহলে মা চিন্তা করবে। তাই হাসি খুশি মনে মায়ের কাছে গেলাম। ডাক্তার কি বললো বাবা? কয়েকদিনের মধ্যে তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারবো। আয় বাবা, আমার কাছে আয়। মা বলো। তোর অনেক কষ্ট হয় না রে? কই না মা, কোনো কষ্ট না। আর তুমি আছো না, তোমাকে দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। আচ্ছা মা, আমি তাহলে না এখন যাই, আবার কালকে আসবো। আচ্ছা বাবা। তারপর আমি মায়ের কাছ থেকে জান্নাত ম্যাডামের বাড়িতে আসি। এসে আঙ্কেলের সাথে দেখা করার জন্য আঙ্কেলের রুমে যাই। আসতে পারি আঙ্কেল? আসো জনি। তা কই গিয়েছিলে? জি, আম্মুর কাছে গিয়েছিলাম। তোমার মা এখন কেমন আছে? জি ভালো আছে, কিন্তু মায়ের একটা থেরাপি দেওয়া লাগবে, তার জন্য না আঙ্কেল টাকা লাগবে। ও, তার জন্য তুমি চিন্তা করো না, তোমার মায়ের থেরাপি দেওয়ার টাকাটা আমি হাসপাতালে পাঠিয়ে দিবানি, কেমন? আচ্ছা আঙ্কেল। যাও বাবা, তোমাকে না জান্নাত খুঁজছে, যাও জান্নাতের কাছে যাও। ওকে আঙ্কেল। তারপর জান্নাত ম্যাডামের রুমের কাছে যাই, গিয়ে, আসবো ম্যাডাম? আসো। জি বলুন, কি জন্য আমাকে ডাকছিলেন আপনি? তখন আমাকে কোনো কিছু না বলে কই গেছিলি? আমার মায়ের কাছে গিয়েছি। শোন, তোকে আজকে কতগুলো কথা বলবো, সেগুলো যদি মানিস তাহলে তোর জন্য ভালো, না হলে খারাপ। না মানে কি কথা বলুন। তোর মায়ের থেরাপির জন্য টাকা লাগবে, আর তাহলে তোর মা বাঁচবে না, আর তা না হলে তোর মা বাঁচবে না, তাই তো? জি না মানে আপনি জানলেন কি করে? আমি যেইভাবেই জানি না কেন, শোন, তোকে আমি যা বলবো তার সকল কথা তোকে ভালো মতো শুনতে হবে। যদি না শুনিস তাহলে তোর মায়ের টাকাটা দিব না। জি শুনবো ম্যাডাম, শুনবো, আমি আপনার সকল কথা শুনবো। তাহলে চল এখন তুই, আর আমি সানজিদার সাথে দেখা করব। আর আমার সামনে সানজিদাকে তুই বলবি তুই সানজিদাকে ভালোবাসিস না, ওর সাথে অভিনয় করেছিস ভালোবাসার। না ম্যাডাম, আমি এটা পারবো না। ভেবে দেখ, তুই আমার কথা না শুনলে কিন্তু তোর মায়ের। না না ম্যাডাম, আমি রাজি। গুড বয়। তাহলে চল এখনই। চলুন। তারপর ম্যাডাম আমাকে সাথে করে সানজিদার সাথে দেখা করাতে নিয়ে গেলেন। আমি সাথে গেলাম। অনেক কান্না পাচ্ছে। আমি কেমনে বলবো সানজিদাকে যে আমি তোমার সাথে অভিনয় করছি, ভালোবাসার নাম সে পড়ছি। চল আমার সাথে। চলুন। তারপর ম্যাডামের সাথে গেলাম, গিয়ে দেখি সানজিদা সেখানে আছে। জান্নাত ম্যাডাম আমাকে সানজিদার সামনে নিয়ে গেল। বল, কি যেন বলবি সানজিদাকে? বলো জনি, কি বলবা আমাকে তুমি? না মানে কি হলো বল। দেখো সানজিদা, আমি যে এতদিন যাবৎ তোমাকে ভালোবেসেছি সেটা ছিল পুরোটাই অভিনয়। আসলে আমি তোমাকে ভালোবাসি নাই। আমি তোমার সাথে এতদিন যাবৎ যা করছি তা সবকিছু অভিনয় করছি। কি বলছো এসব জনি তুমি? আর তুমি এটা কেন বলছো? আমি সত্য করে বলছি, আমি তোমার সাথে এতদিন যা কিছু করছি তা সকল কিছুই ছিল অভিনয়। তুমি আমাকে মাফ করে দিও। তোমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করার জন্য আমাকে মাফ করে দাও। না, আমি এটা বিশ্বাস করি না। তুমি তো মিথ্যা কথা বলছো। প্লিজ জনি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো সঞ্জিদা, আমি একটা রাস্তার ছেলে, আমি তোমার যোগ্য না।
আর আমি এতদিন তোমার সাথে শুধু অভিনয় করছি। তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। না না, আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই জান্নাত তোমাকে এগুলো বলাতে বাধ্য করেছে। আমি জানি তুমি এরকম না। তুমি আমাকে ভালোবাসো, বলো জানি। তুমি আমাকে ভালোবাসো। তুমি আমার সাথে কোনো অভিনয় করো নাই। না সঞ্জিতা, আমি সত্যি কথা বলছি। আমাকে মাফ করে দিও তোমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করার জন্য। বলো তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই না। ছাড় সঞ্জিদা, জনিকে ছাড় তুই। আমাকে সঞ্জিদা জড়িয়ে ধরলো। দেখো সঞ্জিদা, তুমি আমাকে ছেড়ে দাও, আর আমার থেকে ভালো ছেলে পাবে, তাকে বিয়ে করে নিও। আমি তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই না। জান্নাত আমার কাছ থেকে সঞ্জিদাকে ছাড়ালো জোর করে। তুই আর জনির সাথে দেখা করবি না। জনি তোর সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছে, তুই জনির কাছে আসবি না। আচ্ছা তাহলে যা, তুই বাড়িতে চলে যা। আমি জনের সাথে আর 2 মিনিট কথা বলতে চাই। না, তার হবে না। না, আমি বলতে চাই জনি, আমি তোমার সাথে আর 2 মিনিট কথা বলতে চাই। তুমি এদিকে আসো। আর জান্নাত, তুই এখানে থাক। হবে না, যা বলার আমার সামনে বলতে হবে। জনি, তুমি আমার সাথে এরকম করতে পারলে? আমি জীবনেও ভাবছিলাম না তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করবে। আজ আমি চলে যাচ্ছি। তুমি এর জন্য একদিন না একদিন পস্তাবে। সঞ্জিদা, তুমি আমাকে ভুল বোঝো না। আমি মাকে বাঁচানোর জন্য আজ তোমার সাথে এই কাজটা করলাম। তুমি আমাকে মাফ করে দাও। জান্নাত ম্যাডাম, আপনি এই সব কিছুর জন্য একদিন পস্তাবেন, দেখে নিয়েন। একটু ভালোবাসার জন্য অনেক কাঁদবেন। গাড়িতে বসে আছি, ম্যাডাম গাড়ি চালাইছে। আপনি কেন করলেন এটা ম্যাডাম? তোর আর সঞ্জিদার মধ্যে যায় না, তাই এটা করছি। আপনি তো জানেন সঞ্জিদা আমাকে ভালোবাসে, তাহলে কেন করলেন? তোকে কি এখন তার কৈফিয়ত দেওয়া লাগবে আমার? দেখে নিয়েন, আজ আমার আর সঞ্জিদার মধ্যে ভালোবাসার যে ফাটল ধরালেন, একদিনেই ভালোবাসা পাওয়ার জন্য আপনি কাঁদবেন, একটু ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কান্না করবেন। চুপ কর, তোর সেসব কথা। আমি চর খেয়ে বসে রইলাম। গাড়িটা এসে পৌঁছাইলো। আমার রুমে আয়, কথা আছে। ওকে আসছি। ম্যাডাম চলে গেল। আমি গাড়িটা রেখে ম্যাডামের রুমের কাছে গেলাম। গিয়ে, আসতে পারি ম্যাডাম? আসো। জি বলুন, কেন ডাকলেন? কালকে আমার মায়ের জন্মদিন, আর কালকে তার জন্য তোর মাকে আমি দেখতে যাব। আপনার মায়ের জন্মদিন? কই আপনার মাকে তো দেখি নাই। কোথায় আপনার মা? তোকে কি তার সব কথা বলতে হবে নাকি? যা এখন এখান থেকে। আমি চলে আসলাম। ম্যাডামের মায়ের জন্মদিন, আর আমি এতদিন যাবত যে ম্যাডামের বাড়িতে আছি, কই ম্যাডামের মাকে তো দেখছি না। তিনি কোথায়? জনি, এদিকে আসো। জি আঙ্কেল বলুন। জান্নাতের কাছে টাকা দিয়েছি, তুমি কালকে জান্নাতের কাছ থেকে নিয়ে নিও। আচ্ছা আঙ্কেল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? করো। আন্টি কোথায়? জান্নাত ম্যাডাম বলল কাল